ব্লক করে দিচ্ছি এত নোংরা আক্রমণের জন্য, আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলে আক্রমণ শুরু হয়ে গেল এবং বলছে ঠিকানা দে, আমরা গিয়ে দেখে আসবো। একটা মূর্খের স্বর্গ তৈরি হয়েছে ওখানে। বাংলাদেশে কি সুস্থ মানসিকতার লোক নেই তা নয়, আছে, তারা একদম কোণঠাসা, তাদের বাক রুদ্ধ করে দেওয়া হয়েছে এবং এখন ওখানে মূর্খের আস্ফালন চলছে। এবং পরিষ্কার অয়নদা, এখন এটা স্পষ্ট, যারা এই আন্দোলনে যুক্ত হয়েছিল তাদের মধ্যে একাংশ এসেছিল আবেগ থেকে, তারা এখন বুঝতে পারছে যে এই আন্দোলনটা কতটা ভুয়ো, কতটা গোটা। এবং এই আন্দোলন কেন করা হয়েছে, হাসিনাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত, এবং যাকে নিয়ে আসা হয়েছে তাকে আনার জন্য যে একটা বড় ছক অনেকদিন আগে থেকে কাটা হয়েছিল এবং স্কেপগোট করা হয়েছে এই ছাত্র সমাজকে এবং সাধারণ মানুষকে, তারা এখন নিজেরাও বুঝতে পারছে, কিন্তু এখন তারা গিলে ফেলেছে, এখন তাদের হাতে আর কোনো উপায় নেই। তুমি ফেসবুকে দেখবে ছেলেরা, নতুন নতুন যারা ছাত্র, যারা ওই আন্দোলনে যুক্ত হয়েছে, তারা বলছে কি করলাম, কি করলাম আমরা, হ্যাঁ এ ভুল করে ফেলেছি, তারা অলরেডি বুঝতে পারছে এবং পরিষ্কার বুঝতে পারছে ওখানে যে তীব্র আওয়াজ, মানে পাকিস্তান আরেকটি তৈরি করবার যে প্রাণপণ চেষ্টা শুরু হয়ে গেছে এবং সেখানে তারা খানিকটা সফল হয়ে গেছে। এবং সুস্থ মানে মস্তিষ্কের বাংলাদেশি যারা, এবং যারা ভেবেছিল আন্দোলন করে একটা বিশাল বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে, এবং তাদের যে অবস্থা খুব শোচনীয় হয়ে যাচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। শুধু বাংলার মানে হিন্দু বলে বলবো না, ওখানে যে কোনো সুস্থ বাংলাদেশি তারা এখন সংখ্যালঘু। তার প্রমাণ তো আমি একটা ছবি দেখাবো, যে আমরা এর আগে দেখিয়েছিলাম কনসার্ট, লোকসঙ্গীতের আসর, সেই লোকসঙ্গীতের আসর বন্ধ করে দিয়েছিল। আমরা দেখিয়েছিলাম, আমাদেরকেই আবার দায়ী করে ওখানকার সংবাদ মাধ্যম বললো এটা একেবারে মিথ্যে কথা, এরা এই গণমাধ্যম এরা মিথ্যে প্রচার করছে। কালকে দেখো সুফি গানের আসর, সুফি গানের তো একটা বিরাট হিস্ট্রি আছে। এই যে গানের গলা টিপে ধরলো প্রতিবাদ রাতে ময়মনসিংহের কাওয়ালি গানের আসরে, দেখুন কি অবস্থা, মানে কোনো ধরনের গানই চলবে না। এখনকার অশান্ত বাংলাদেশে সেই কাওয়ালিও কোপে, মানে কত রঙ্গ দেখতে হবে দুনিয়ায়। চেয়ার ছুড়ে গানের মঞ্চ তছনছ। ময়মনসিংহের সঙ্গে জড়িয়ে এই সুফি সম্প্রদায়ের ইতিহাস। প্রতি বছর এখানকার ব্রহ্মপুরে পাড়ের পুরস উৎসব হয়, ব্রহ্মপুর পাড়ে, এবছর ছিল 179তম, সেখানেও এই অবস্থা। বিনোদ, পন্থা পুরোপুরি মাথাচাড়া দিয়ে এবং মাথার উপর চেপে বসেছে, এবং আবার সেই আরেকটা পাকিস্তান তৈরি করা হবে, সেটা মানে আর বলার অপেক্ষা রাখে না। হিসাবে বাংলাদেশকে যখন আমরা ভাবছিলাম, তখন বোঝা গেল যে মুক্ত চিন্তা সেখান থেকে দূর করা হচ্ছে এবং পুরোপুরি দ্বিতীয় পাকিস্তান হিসাবে বাংলাদেশকে আবার তৈরি করা হচ্ছে। এবং এখন দেখতে বলবেন, এই যে যে সংস্কৃতির জন্য বাংলাদেশ বিখ্যাত, আমরা যে কোনো সংস্কৃতিতে আমরা বাংলাদেশকে অনেক সময় আদর্শ বলে ভাবতাম। রবীন্দ্রনাথকে নিয়ে চর্চার ক্ষেত্রে বাংলাদেশের কোনো রকম কোনো ভুল ত্রুটি নেই এটাই ভাবতাম, আর এখন এই অবস্থা। এটা খুব দুর্ভাগ্যজনক। ওরা আসলে আয়ন, আমি বাংলাদেশ এখন, আমি ইমন কল্যাণের কাছে আসছি, তারপরে আসছি। আমি একটা কথাই বলতে পারি অয়নদা, যে কাজী নজরুল ইসলামকে ওরা ভুলে যাচ্ছে। একটা সময় ওরা তো জাতীয় কবি, একটা সময় নজরুলকে বলা হয়েছিল কেন তিনি গান লেখেন, কিন্তু আজারও একটা সুর। আমরা যদি আউলিয়া বা বাউলের ইতিহাস দেখি, বা আউলের ইতিহাস দেখি, দৌলত কাজীদের সমসাময়িক, রাজিয়া সুলতানের সময়কার ইতিহাস দেখি, তাহলে দেখবো সুরের বন্ধন কিন্তু কখনো ধর্মীয় ভাবে ছিল না। এবং অদ্ভুত ভাবে আমরা প্রতিনিয়ত যে আজান শুনে আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়, সে আজানও কিন্তু একটা সুর। তো এরা কেন গান বন্ধ করবে? কাজী নজরুল ইসলামের ক্ষেত্রেও এটা হয়েছিল যে তিনি গান এই লড়াই কিন্তু এখন প্রশ্ন উঠছে, এখন মুজিব হত্যাকারী সেও বলছে রবীন্দ্রনাথের গান কেন হবে জাতীয় সঙ্গীত। বিনোদ বাবু আছেন, উনি আরো বলতে পারবেন, উনি নজরুলের উপর কাজ করেছেন, যে কেন এই ধরনের বিষয়গুলো সামনে আসছে। এটা ঠিক যে তারা একেবারে তালিবানি মডেলে একটা অটোক্রেসি এস্টাবলিশ করে ফান্ডামেন্টালি স্টেট তৈরি করতে চাইছে সাউথ এশিয়া। এবং শুধু তাই নয়, আমাদেরকে আক্রমণ করছে যে আপনারা নিজেদের দেশের সংখ্যালঘুদের নিয়ে ভাবুন, বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এই দেশ নিয়ে ভাববেন না। ভাববো না, কিন্তু আমাদেরকে ডিস্টার্ব করবেন না প্লিজ। কারণ এই যে সীমান্তে, এই যে মালদা সীমান্তে, কালিয়াচক সীমান্তে, যখন আমরা বর্ডারে ফেন্সিং দেওয়ার চেষ্টা করছি, তখন কেন বিজিবি বাধা দিচ্ছে? কেন বিজিবি মারতে আসছে? কেন বিজিবি একেবারে বন্দুকের গুলি তাক করছে? দেখুন কি করছে। অস্থির বাংলাদেশ, ভারত বিদ্বেষ চরমে, এরই মধ্যে কখনো হাস্যকর সব হুমকি,
4 দিনের মধ্যে আমরা কলকাতা। কখনো যুদ্ধজিগির তুলে বাংলাদেশের সেনার মহড়া। এর পাশাপাশি সীমান্তে উস্কানি। মঙ্গলবার মালদা সীমান্তে বেড়া দিতে বাধা দেয় বিজিবি, এ নিয়ে পারদ জড়ে। এই পরিস্থিতিতে সীমান্তে আরো সতর্ক বিএসএফ, বাড়ানো হয়েছে নজরদারি। পেট্রাপোল সীমান্তে পরিস্থিতি দেখতে যান বিএসএফ এর ডিআইজি। जयंतीपुर बॉर्डर के एरिया में बीएसएफ पूरी तरह से ड्यूटी निभा रही है। पूरा शांति का माहौल है, यहाँ किसी तरह की कोई दिक्कत नहीं है। মালদার কালিয়াচকের সুখদেবপুর এই জায়গাটি ভারত বাংলাদেশ সীমান্তে। মঙ্গলবার এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ। সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। এতে উত্তেজনা তৈরি হয়। বুধবার সকালে ফের সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু হয়। আবারও বিজিবি আপত্তি জানাতে শুরু করে। এই চাপান্তর বন্ধে হয় ফ্ল্যাগ মিটিং, কিন্তু তাতেও জট কাটেনি। এদিকে উত্তর 24 পরগনার বাগদা সীমান্তে কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশ দখল করেছে বলে হাস্যকর দাবি করে বিজিবি। বাংলাদেশ বর্ডার গার্ডের এক সিনিয়র অফিসারের এই দাবি আগেই উড়িয়ে দিয়েছে বিএসএফ। স্থানীয়দের কথাতেও স্পষ্ট, বিজিবির দাবি হাস্যকর। বিএসএফ এর তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে বাংলাদেশের এই দাবি পুরোপুরি ভিত্তিহীন এবং একদম গ্রাউন্ড জিরোতে এসেও ঠিক একই পরিস্থিতি দেখা গেল যে বিএসএফ এখনও অতন্দ্র প্রহরীর মতন পাহারা দিচ্ছে এপারে এবং বাংলাদেশের বিজিবি রয়েছে ওপারে। বিজিবির যে আধিকারিক যিনি যেটা দাবি করেছেন যে তিনি পুনরায় দখল করেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা ফেক। আমাদের বিএসএফরা তাদের যথেষ্ট পরিমাণ দায়িত্ব তারা পালন করে। তারা এখানে চুরি পরে বসে নেই যে বিজিবির আধিকারিকরা 5 কিলোমিটার দখল করবে ভারতীয় ভূখণ্ড থেকে আর তারা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এদিন কোচবিহারের দিনহাটা, সিতাই ও শীতলকুচির সীমান্ত এলাকা ঘুরে দেখেন বিএসএফ এর গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় গৌড়। নিউজ 18 বাংলা। আজকেও পেট্রাপোল বেনাপোল সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে বৈঠক হয়েছে। যদিও আমাদের আইজি তিনি কটাক্ষের সুরে বলেছেন আমরা একদম সব ঠিকঠাক আছি। তার মানে বোঝাই যাচ্ছে কটাক্ষ করা হচ্ছে বাংলাদেশকে। ক্যাপ্টেন আর কে দাস উস্কানির পর উস্কানি, উস্কানির পর উস্কানি। যে সমস্ত এলাকায় সীমান্ত, এখানে কিন্তু কোনো এলওসি নেই। বাংলাদেশের সঙ্গে সীমান্ত আকাশ হোক, স্থল হোক, জল হোক, সবটা একদম স্থির, তাতেও এই রকম অবস্থা। আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম মাঝখানে, বাংলাদেশে যে এখন এসছে যেই একটা পাপেট গভর্নমেন্ট, মোহাম্মদ ইউনূস উনি তো নিজে হি ইজ ওয়েল কোয়ালিফাইড, কিন্তু উনি যা বলছেন ওনাকে বলা হচ্ছে এইভাবে কথা বলতে, তো হি ইজ জাস্ট আ পাপেট। তো যারা নাকি এখন মৌলবাদী সব একটা কংগ্রেগেশন অফ ইভিল ফোর্সেস যারা নাকি ওখানে রয়েছে এখন বাংলাদেশে, ওদের যে আইডিওলজিটাকে অব্যাহত রাখার জন্য দে আর ট্রাইং টু স্প্রেড ইট কি আমরা যা চাই তাই করতে পারি, আমরা ইন্ডিয়াতে ঢুকে যাব, চিকেন নেক 2 মিনিটে নিয়ে নেবো, কলকাতা নিয়ে নেবো, আমেরিকাকে অ্যাটাক করব, মানে আর ওখানকার লোকেরা উইদাউট নোয়িং দে আর ফলোইং দ্য, এইটা হচ্ছে একটু মোটিভেট, এইসব যে উস্কানি ওখানকার জনগণকে মোটিভেট করার জন্য, কেন কি ধরে রাখাও তো একটা বড় কথা ওই আইডিওলজিটাকে, আদারওয়াইজ ওরা বলবে তোমরা তো এসছো সরকার কিন্তু কি করতে পেরেছো। এই যে সব উস্কানি এগুলো ইজ বেসিক্যালি টু মোটিভেট দ্য পিপল, ওখানকার জনগণকে কি আমরা এই করব ওই করব, করবে কিছুই না, ওদের ক্ষমতাই নেই, ভারতের সাথে টক্কর দিবে ওরা, তার কোনো ক্ষমতাই নেই। তো আর বাংলাদেশের মিলিটারি কোথায়, আমাদের মিলিটারি কোথায়, আমাদের বিএসএফ ওদের জন্য অনেক যথেষ্ট। তো প্রশ্নটা হচ্ছে এইসব যে ওরা করছে বেসিক্যালি ওখানকার জনগণকে একটা দেখানোর জন্য কি ভারত আমাদের একটা এনিমি কান্ট্রি, ভারতের সাথে আমাদের টেক্কা দেওয়া উচিত, এইসব ইজ বেসিক্যালি টু মোটিভেট দ্য ওন পিপল। আর ওখানকার আর যেটা আমি বলছিলাম কংগ্রেগেশন অফ ইভিল ফোর্সেস যারা নাকি এখন ওখানে রয়েছে বাংলাদেশে, হু হ্যাভ কাম টু পাওয়ার, ওরা দে হ্যাভ ফাউন্ড দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ওখানকার যে লোকেদের
একত্র করে রাখতে হবে, আদারওয়াইজ লোকেরা উইল স্টার্ট কোয়েশ্চেনিং কি তোমরা তো এসছো কি করতে পেরেছো, আমাদের ইকোনমি 12টা বেজে যাচ্ছে, জল শেষ নেই, করে খাবার দিয়েছে নেই, একদম। ইলেকট্রিক হুম, নেই। তো তো টু মোটিভেট দেয়ার পিপল কি দেখো ভারত এই করছে এখনো যেটা কিন্তু পাকিস্তান আরকে করে, দাস They- ভারত থেকেই অনেক কিছু নিতে হচ্ছে। ভারতের সীমান্ত বাণিজ্য এখনো চলছে, ভারত বহু কিছু পাঠাচ্ছে, ভারতের কাছেই পেঁয়াজ, আলুটা, মূলোটা নিতে হচ্ছে, এক্স্যাক্টলি লঙ্কাটা নিতে আমাদের হচ্ছে। কাছে তিনটা হ্যাঁ, আমাদের কাছে তিনটা মেইন হাতিয়ার আছে। ফার্স্ট হুম, হচ্ছে জল, আমাদের গঙ্গার জল এবং ব্রহ্মপুত্রের জল যদি আমরা ডাইভার্ট করে দেই ওখানকার পুরো ইকোনমি 12টা বেজে যাবে। সেকেন্ড হচ্ছে পাওয়ার এন্ড ইলেকট্রিসিটি, আমরা তবুও একদম। ইনস্পাইট অফ ডিফল্টিং আমরা দিয়ে যাচ্ছি। এন্ড থার্ড হচ্ছে চাল, আমরা এই কিছুদিন আগে একটা শিপ পাঠালাম 50,000 টনস অফ রাইস, আমরা যদি এই তিনটা বন্ধ করে দিই ওরা তো না খেয়ে মরবে। বাট একেবারে আমি আমরা না অ্যাজ এ খেয়ে গুড মরা, নেবার, না খেয়ে মরা এবং সাহিত্য, শিল্প এই সবকেও ধ্বংসে পাঠিয়ে দেওয়া। বিনোদ, যেটা ইবন কল্যাণ বলছিলেন যে এই যে নজরুল নিয়ে তুমি বিরাট গবেষণা করো, ওখানকার বাংলাদেশিরা কতটা সম্মান জানায় নজরুলকে, বা জানাতেন আর জানান, ভেতরে কি ছিল এইটা তো এখন বেরিয়ে আসছে যে জাতীয় কবি, তাকেও পর্যন্ত শ্রদ্ধা করছেন না। এই বাংলাদেশেরই মূলত তৈরি করা এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বেশ কিছু স্ক্রিনশট বা পোস্ট আমার কাছে আসে যে রবীন্দ্রনাথ নাকি বিভিন্ন চালাকি করে নজরুলের প্রাপ্য নোবেল পুরস্কারটা তিনি নিজের নামে করে নিয়েছিলেন, কেমন? তো এটা তোমরা সকলেই দেখেছো আসলে। এবং একটা জিনিস উল্লেখযোগ্য, যেটা এতদিন জাতীয় কবি নজরুল যেটা বলা হতো সেটার ফাইলটা পাস হয়নি, এই রিসেন্ট পাস হলো, অর্থাৎ আচ্ছা, অফিসিয়ালি করা হলো। কেন করা হলো? তার কারণ করা হলো কাজী নজরুল ইসলাম মুসলিম কবিতাদের একজন দরকার যিনি রবীন্দ্রনাথের পরে যার নাম উচ্চারিত হয়, আর কোনো কারণ নেই। নজরুল সারা জীবন, আমি একটা কথা বলছি অরণদা, একবার কিছু মুসলিম ভদ্রলোক, তখন নজরুল কলকাতায় ছিলেন, তখন তার হুম, সম্বিত ছিল, এসে হুম, বলছেন যে রবীন্দ্রনাথ খুব একটা বড় কবি নয়, তার থেকে আপনি অনেক বড় কবি, আপনার গান অনেক বেশি ভালো। নজরুল প্রচন্ড ক্রুদ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে বললেন যে আমি এখান থেকে এখনই বেরিয়ে যান, আমি সারা জীবন যা বলতে চাইলাম, যা লিখতে চাইলাম, অর্থাৎ যে মানবতার কথা, অর্থাৎ যে ধর্ম নিরপেক্ষতার কথা, সেটা আপনারা ধরতে পারলেন না। আপনারা এসছেন আমার কাছে মুসলিম কবি হিসেবে গুণগান করতে। হুম। তাহলে আজকে যে বাংলাদেশ রয়েছে, যদি নজরুল সম্বিত থাকতো তাহলে কি তিনি এই বাংলাদেশের জাতীয় কবি হওয়ার মানে তিনি সম্মতি দিতেন? কখনোই দিতেন একেবারেই। না, কারণ নজরুলের যে আদর্শ তার সম্পূর্ণ ভিন্ন দিকে আজকে বাংলাদেশ বইছে। ফলে আজকে অফিসিয়ালি নজরুলকে যখন ডিক্লেয়ার করা হচ্ছে তিনি জাতীয় কবি, আসলে তিনি সে দেশের বিজাতীয় কবি হিসেবে গণ্য করা হচ্ছে। আমি ইমন কল্যাণের কাছে যাব। অনেক সংবাদ মাধ্যমেও দেখছি যে ট্রাম্প কবে শপথ নেবেন সেই দিকে তাকিয়ে নাকি আমরা। ট্রাম্প শপথ নিলেই কি বাংলাদেশে সম্বিত ফিরবে? ট্রাম্প শপথ নিলেই কি ভারতের প্রতিবেশী একেবারে ঠিকঠাক জায়গায় মূল স্রোতে ফিরে আসবে? দেখুন, আমি যদি সত্যি কথা আমরা বলতে হয় তাহলে এটা বলতে হবে যে বাংলাদেশের অবস্থা আগামী 6 থেকে 7 বছরের মধ্যে কিছুই হবার সম্ভাবনা নেই, এটা হবে না। মানে আমরা যতই প্রচেষ্টা চালাই, ট্রাম্প আসুক ট্রাম্প না আসুক, এই ইউনুস কে প্রথমত এটা আমাদের বুঝতে হবে। তো আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী তো নোবেল প্রাইজ পাননি, তো ঠিক তেমন নজরুল নাও পেতে পারেন, ইউনুস তো পেয়েছেন, উনি জাতি মানে শান্তি পুরস্কার পেয়েছেন। তো ওনার যে ডেমোক্র্যাট এবং তাদের সঙ্গে তাদের সম্পর্ক, কেন হিলারি ক্লিন্টনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের জেরে ডেমোক্রেটদের দ্বারা তিনি কোনোভাবে একটা রাষ্ট্রপ্রধান হতে চান, তিনি অত সহজ ইলেকশন করাবেন না, এটাও আমাদের মানতে হবে। কিন্তু এটাও আমাদের মানতে হবে প্রায় 1.5 কোটি মাইনরিটি ওখানে যারা আছে, সেটা শুধুমাত্র আমি হিন্দু বলবো না, একই সঙ্গে আমি বলবো খ্রিস্টান, বৌদ্ধ এবং লিবারেল মুসলিমস যারা কথা বলেছেন এতদিন, তারাও সেখানে আছেন, তাদের ক্যাপটিভ করে রেখে দিয়েছে এই সরকার। আমরা যদি যুদ্ধ, এবং তারা চায় আমরা যুদ্ধ করি, এটা নয় যে তারা চায় না আমরা যুদ্ধ করি, তার যেই যুদ্ধ করব এটা ইন্টারন্যাশনাল লতে রেফার ব্যাক হবে, মাইনরিটির উপর অ্যাট্রোসিটি হবে। আমরা যদি পাওয়ার গ্রিড বন্ধ করি আমাদের লোকগুলোকে মারবে, প্রায় যারা লিবারেল যারা ওখানে আছেন, হিন্দু আছেন, লিবারেল মুসলিমস আছেন, বৌদ্ধ আছেন, তাদের মারতে শুরু করবে। তো এটা তো আমাদের জানার কথা। ভারতবর্ষ 75 বছরের ইতিহাসে আমরা কিন্তু এখানে স্যার আছেন, প্রত্যেক 10 বছরে একটা করে যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের আছে, এরকম নয় যে আমরা যুদ্ধ করিনি। 62 ওয়ার সব কটা যুদ্ধে আমরা জিতেছি। তো সুতরাং ওদের সঙ্গে যুদ্ধটা বড় ব্যাপার নয়,
কিন্তু ওরা আমাদের ক্যাপটিভ করে রেখেছে, আমাদের বহু মানুষকে যারা ভারতবর্ষের পক্ষে এখনো আছেন। সেখানে আমরা চট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তবে যেহেতু মহাভারতে আমরা দেখেছি যে কয়েকজন বীরই শেষ পর্যন্ত বেঁচে ছিল, শেষ পর্যন্ত যদি এরকম করতে থাকে আস্তে আস্তে পাওয়ার কাট ডাউন করতে হবে, শাটডাউন করতে হবে, জল ছাড়তে হবে, নইলে তো কিছু উপায় নেই আমাদের। কারণ এরকম পাগলামো করে যাবে একেবারে বাফার স্টেটে বসে মাথা খারাপের মতো উন্মাদের মতো চিৎকার করে যাবে, এটা হতে পারে। একটা ছোট্ট কথা শুধু বলবো, সেটা হচ্ছে আসলে বাংলাদেশ না আমাদের শত্রু নয়। তার কারণ হচ্ছে শত্রুতার জন্য মিনিমাম যে যোগ্যতা, যে ক্ষমতা থাকা দরকার তা বাংলাদেশ নয়। আমাদের মূল শত্রুটা হচ্ছে পাকিস্তান, যার ছোট ভাই বা সন্তান হয়ে এখন বাংলাদেশ দাঁড়িয়েছে। বুঝতে পেরেছো? এই লাফাচ্ছে যে বাংলাদেশ, সেটাও অন্য বৈদেশিক শত্রুর দ্বারা প্রভাবিত হয়। ফলে বাংলাদেশ আমাদের শত্রু ভাবছে মূর্খামি করে, কিন্তু আমরা এখনো মনে করি না যে বাংলাদেশ আমাদের শত্রু হতে পারে। তার জন্য যে ভারত সেরকম কোন রকম উচ্চবাচ্য করছে না। ভারত